ভিডিও একটু দেখাই, ওটা তো আটকে গেছিল। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। ওই শর্ট তোমার নাম্বারিংটা একটু দেখবা, কাটিং এর পরেই দেখবা সিল মারতেছে, দেখা যাচ্ছে না? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। এটা হচ্ছে নাম্বারিং, প্রত্যেকটা পিসের মধ্যে এইভাবে নাম্বারিং করে। হ্যাঁ, নাম্বারিংটা বুঝছো বা জি দেখতে স্যার পাইছো? এবার জি প্রত্যেকটা স্যার পিসে তোমার হচ্ছে হ্যাঁ নাম্বারিং করবে, নাম্বারিং করার পরে তোমার নাম্বারিং করার সময় সাথে সাথে বোঝা যায়, বা পরে আবার আলাদাভাবে চেক করবে যে তোমার হচ্ছে কোনো ডিফেক্ট পার্ট আছে কিনা। যদি তোমার ডিফেক্ট পার্ট থাকে এগুলো সেপারেশন করে তারপরে তোমার হচ্ছে বান্ডেলিং করবে। তারপরে তোমার এগুলো আমাদের কোথায় প্রোভাইড করবে, তোমার হচ্ছে সুইং সেকশন প্রোভাইড করবে। এই হচ্ছে আমাদের কাটিং সিকোয়েন্স। স্যার নাম্বারিংটা কি সিল করে দিয়ে দেয়? হ্যাঁ, এগুলো স্টিকারের মতো। হ্যালো, তোমার হচ্ছে স্টিকারের মতো। হ্যাঁ, ওই দেখো না ওই পাশে আছে স্টিকার, সাথে সাথে বেরোয় এবং একটার সাথে একটা নাম্বার মিলবে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার থাকে। শুনতে পাইছো? জি স্যার। প্রত্যেকটা পিসের জন্য ঠিক আছে আলাদা আলাদা নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার থাকে আর কি। তার হচ্ছে টাইপস অফ কাটিং মেথড। এটা মাদি একটু পড়ো। Fully manual, hand operated scissor, manual operate power knife, straight knife, bent knife, round knife, die cutting, notcher, drill, Drill. computerized method of fabric cutting, computer control knife cutting, cutting by laser beam, cutting by water jet, cutting by plasma torch. এই হচ্ছে আমাদের কাটিং মেথড বা টাইপস, মেইনলি 3 টাইপস। আবার অনেক জায়গায় তোমার 2 টাইপস লেখা আছে, একটা হচ্ছে ম্যানুয়াল কাটিং আর একটা হচ্ছে তোমার কম্পিউটারাইজ কাটিং। তো একটা হচ্ছে পুরোপুরি ম্যানুয়াল, যেটার মধ্যে কোনো তোমার পাওয়ার বা তোমার ইলেকট্রিসিটি নেই, দিস ইজ সিজার। আর সিজার আমরা সবাই চিনি, এটা বহু কাজে ব্যবহার করা হয়, শুধু কাটিং না অন্যান্য কাজেও তোমার হচ্ছে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে হ্যান্ড সিজার। এটা তোমার সাধারণত স্টেনলেস স্টিলের বা লোহার তৈরি করা হয়, লোহা দিয়ে তৈরি করা হয়, এবং তোমার হচ্ছে ওই হ্যান্ডেল বা তোমার যেটার মধ্যে আমরা আমাদের ফিঙ্গার গুলো ইনসার্ট করি, এটা তোমার কোটেড করা থাকে বা কোটেড ছাড়াও থাকে। দেখা যাচ্ছে না নিচে সিজার? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। সিজারটা হচ্ছে তোমার সবচেয়ে কনভেনশনাল এবং হচ্ছে ফাস্ট কাটিং ডিভাইস। সিজারটা হচ্ছে তোমার কাটিং ডিভাইসের মধ্যে সবচেয়ে কনভেনশনাল এবং হচ্ছে অরিজিনাল কাটিং ডিভাইস। হ্যাঁ, এবং হচ্ছে এটা তোমার টেলর হাউসে অ্যাভেলেবল ইউজ করা হয়। কোথায় ব্যবহার করা হয়? টেলর হাউসে। এবং গার্মেন্টস এ কোথায় ব্যবহার করা হয়? গার্মেন্টস এর স্যাম্পল সেকশনে। যখন তোমার অল্প সংখ্যক পিস কাটিং করা হয় তখন তোমার দেখা যায় ব্যবহার করা হয়। তো সিজারের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে। অ্যাডভান্টেজ হচ্ছে তোমার সিজারের প্রাইস কম, অর্থাৎ দেখা যায় একটা সিজার আমরা 50 টাকা থেকে শুরু করে 300 টাকা বা 400 টাকার মধ্যে হয়। একদম হাইলি এক্সপেন্স তোমার সিজার গুলা 300 টাকার মধ্যে, কিন্তু তুমি 50 টাকা দামেরও সিজার পাবে। তারপর তোমার এটা ক্যারি করা সহজ, যেহেতু তোমার একটা ছোট একটা ডিভাইস, যে কোনো জায়গায় তুমি নিয়ে যেতে পারো। এবং এটা অপারেট করা সহজ, কারণ সিজার যে কেউ চালাতে পারে। হয়তো কাটিং অ্যাকুরেসি না হতে পারে, কিন্তু এটা অপারেট করতে পারে, তাই না? জি স্যার। আর সহজে কাটিং করা যায়, এটাই তো। ডিসঅ্যাডভান্টেজ অনেক বেশি, কারণ হচ্ছে আমাদের ওই অধিক সংখ্যক পিস যদি একত্রে থাকে, অর্থাৎ লে যদি তোমার মোটা হয়, ওটা থেকে কাটিং করা সম্ভব না। তারপরে তোমার হচ্ছে কাটিং অ্যাকুরেসিও তো ভালো হয় না। হ্যালো, জি স্যার। এবং বাল্ক প্রোডাকশনের জন্য এটা সুইটেবল না, এবং ফেব্রিক ওয়েস্টেজের পরিমাণও বেশি হয়। এই জন্য তোমার কি হয়, এটা আমাদের হচ্ছে অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ বাল্ক প্রোডাকশনের জন্য আমরা ব্যবহার করি না।
এটা সবাই পারবা কম বেশি। আর আমাদের যে ম্যানুয়ালি অপারেটেড পাওয়ার নাইফ আছে, অর্থাৎ তোমরা মেশিনটা মুভমেন্ট করাই বা মেশিনটা তোমার হয় ম্যানুয়ালি, কিন্তু তোমার ফোর্সটা যেটা তোমার নাইফ যেভাবে চলে, নাইফটা তোমার হচ্ছে মোটরের সাপেক্ষে চলে বা ইলেকট্রিসিটিতে চলে। এটার মধ্যে আমাদের স্ট্রেট নাইফ, ব্যান্ড, রাউন্ড, ডাই কাটার, নচার, ড্রিল। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তোমার স্ট্রেট নাইফ। সবচেয়ে বেশি ব্যবহৃত কাটিং ইনস্ট্রুমেন্ট বা কাটিং ডিভাইস হচ্ছে স্ট্রেট নাইফ। ম্যাক্স যত প্রকার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে বা যত দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে সব দেশেই স্ট্রেট নাইফটা ব্যবহার করে। বুঝতে পারছো? সব জি, স্যার। দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্ট্রেট নাইফটা ব্যবহৃত হয়, কারণ এর অ্যাডভান্টেজ অনেক বেশি, এই জন্য তোমার কিন্তু বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশের প্রায় 100% গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেই ব্যবহৃত হয়। হুম। তো স্ট্রেট নাইফটা তোমাদের তো দেখানো হয়েছিল অ্যাপারেলে যারা আছো। হ্যালো, তোমাদের জি, দেখানো হয়েছিল না গত বছর তোমার ওই যে ইন্ট্রোডাকশন টু অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং যখন পড়ানো হয়েছে? হুম, হ্যালো, স্যার মনে নাই? দেখলে মনে পড়বে না স্যার। এই যে রাইট সাইডেরটা, জি স্যার, দেখছি স্যার। স্ট্রেট নাইফ এবং রাউন্ড নাইফ দুইটা সেম, শুধু তোমার ব্লেডের ডিফারেন্স। স্ট্রেট নাইফে ব্লেডটা কি হচ্ছে স্ট্রেট, স্ট্রেট আর নাইফ। রাউন্ড নাইফে ব্লেডটা হচ্ছে তোমার সার্কুলার বা রাউন্ড। হ্যাঁ, জি স্যার। রাউন্ড নাইফে ব্লেডটা হচ্ছে তোমার সার্কুলার বা রাউন্ড, বাকিগুলো সব সেম। আর স্ট্রেট নাইফের ক্ষেত্রে তোমার একটু বেশি সংখ্যক পিস একত্রে কাটিং করা যায়, কারণ স্ট্রেট নাইফের ব্লেডের হাইট বা লেন্থ বেশি, ব্লেডের কি লেন্থ বেশি থাকে। ব্লেডের লেন্থ তোমার দেখা যায় 30 থেকে 10 থেকে 33 বা 34 সেন্টিমিটার মতো হয়। আর রাউন্ড নাইফের ব্লেডের যে ডায়ামিটার এটা তোমার 20 সেন্টিমিটার, ম্যাক্সিমাম 20 সেন্টিমিটার, জি স্যার। অর্থাৎ ব্লেডের হাইট 20 সেন্টিমিটার। আর রাউন্ড নাইফে তোমার হচ্ছে তোমার ব্লেডের যে ডায়ামিটার তার অর্ধেক অর্ধেক কাটিং করতে পারবা। অর্থাৎ তোমার যদি 20 সেন্টিমিটার তাহলে তোমার হচ্ছে প্লাই হাইট সর্বোচ্চ তোমার 10 সেন্টিমিটার হবে। অর্থাৎ তোমার আমাদের যে প্লাই তৈরি করি না, প্লাই হাইট 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার যতগুলো তোমার ফেব্রিক কনসিস্ট করে আর কি। হ্যাঁ, জি স্যার। আর স্ট্রেট নাইফের ক্ষেত্রে 70%। ব্লেডের হাইট যদি মনে করো তোমার হচ্ছে সাপোজ 30 সেন্টিমিটার হয়, তাহলে কি করবে তোমার হচ্ছে 21 সেন্টিমিটার, আন্ডারস্ট্যান্ড? তাহলে হচ্ছে তোমার 21 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের রাউন্ড নাইফের প্রায় ডাবলের বেশি, তাই না? জি স্যার। এই জন্য সবচেয়ে বেশি সংখ্যক পিস একত্রে কাটিং করার সুইটেবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে তোমার স্ট্রেট নাইফ। স্ট্রেট নাইফ। তো আমাদের এই প্রত্যেকটা নাইফের যেগুলো তোমার মেনশন করা আছে, প্রত্যেকটা নাইফের ফিচার্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ওয়ার্কিং প্রসিডিউর, মেশিন টুলস বা পার্টস শিখতে হবে। শুনতেছো? জি স্যার। জি স্যার। এখন তোমার পরীক্ষা যে কোনোটা আসতে পারে, বুঝছেন? কারণ পরীক্ষায় তোমার হচ্ছে মনে করো আগের এই বছর স্টেট নাইফ দিছে, পরের বার স্টেট নাইফ দিতে পারে, অথবা তোমার দেখা যায় এই বছর স্টেট নাইফ আর রাউন্ড নাইফ দিছে, পরের বার নচারও দিতে পারে। কিন্তু পরীক্ষায় আসার সাথে রিলেশন না, কিন্তু তুমি যদি সবগুলো শিখতে পারো তাহলে তোমার যে কোনোটা আসলে তুমি দিতে পারবা। হুম। মানে স্যার এগুলো আর সব এমনি যদি ডিটেইলস পড়তে হবে? হ্যাঁ, আর যদি কমনের কথা বলি তাহলে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তোমার হচ্ছে স্টেট নাইফ, আর কম্পিউটারের মধ্যে তোমার হচ্ছে ওই নাইফ কাটিং। কম্পিউটার যে আছে এটা হচ্ছে নাইফ কাটিং, আর এটা হচ্ছে স্ট্রেট নাইফ। এই দুটো সবচেয়ে বেশি ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট। কিন্তু তোমার যদি 100% রেজাল্ট করার ইচ্ছা থাকে বা সব অ্যান্সার করার ইচ্ছা থাকে তাহলে তোমার সবগুলোই পড়তে হবে। জি স্যার। এই যে ব্লেড, এটা হচ্ছে আমাদের ব্লেড, ইমেজ দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা হ্যালো, যাচ্ছে। জি একদম স্যার। নিচে যেটা থাকে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের, এটার নাম হচ্ছে বেস প্লেট। হ্যাঁ, এই বেস প্লেটটা তোমার একটা রেক্টেঙ্গুলার শেপের, আর মাঝখানে তোমার হচ্ছে ওভাল শেপ। সামনের দিকে যেটা এটা হচ্ছে ওভাল শেপের এবং হচ্ছে একটু ইনক্লাইন্ড, একটু কি ইনক্লাইন্ড মানে তোমার একটু ডালু। হ্যাঁ, আর বেস প্লেটের মধ্যে তোমার কতগুলো হুইল আছে, কতগুলো কি আছে, ওই যে হুইল। ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে না? হুম, জি স্যার, দেখা যাচ্ছে। জি এগুলো স্যার। হচ্ছে হুইল। এই হুইলের সাপেক্ষে তোমার হচ্ছে নাইফটা মুভমেন্ট করে। স্ট্রেট নাইফের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্ট্রেট নাইফ মুভেবল। আমার ফেব্রিক লেটটা ফিক্স থাকে, ব্লেডটা মুভমেন্ট করানো যায় যে কোনো জায়গাতে। মুভমেন্টটা কিভাবে করে, এই বেস প্লেটের মধ্যে যে তোমারই থাকে এই হুইল থাকে, হুইলের সাপেক্ষে তোমার মুভমেন্ট করানো যায়। এটা তো মাদিয়ারা বেশ ভালোভাবে দেখার কথা এবং মনে থাকার জি কথা। স্যার। হুম, এবং হচ্ছে এই বেস প্লেটের মধ্যে আমার হচ্ছে নাইফ থাকে, এই যে দেখা যাচ্ছে না ব্লেড বা নাইফ, বেস প্লেটের মধ্যে স্ট্যান্ডের মধ্যে নাইফ থাকবে, নাইফের সাথে তোমার হচ্ছে মোটর
যেটা হচ্ছে তোমার যে মেন অংশটাই মোটর। মোটরের মধ্যে কি থাকে, মোটরের মধ্যে তোমার হচ্ছে একটা অন অফ সুইচ থাকে, তারপরে অয়েল ইন্ডিকেটর থাকে। তোমার আমার যেমন খাবার গ্রহণ করতে হয় বেঁচে থাকার জন্য, তেমন হচ্ছে মেশিনেরও তোমার খাবার গ্রহণ করতে হয়। ওদের খাবার হচ্ছে এই মেশিনের খাবার হচ্ছে লুব্রিকেট বা অয়েল। হ্যাঁ, এই অয়েল তোমার হচ্ছে মেশিনের পার্টস এর মধ্যে যাবে, এই একটা সুতা থাকে বা তোমার সলতা থাকে যেটা আমরা বলি কটনের, এই কটন তোমার থ্রেডটা সাকশন করে অয়েলটা তোমার হচ্ছে মেশিনের পার্টসে নিয়ে যাবে। তাহলে তোমার কি হবে, মেশিন পার্টসটা রাস্ট বা জং পড়বে না, এবং হচ্ছে তোমার রাস্ট বা জং পড়ে না, এবং হচ্ছে কি হয় এটা তোমার কার্যক্ষমতা বাড়ায়। এই জন্য তোমার হচ্ছে অয়েলিং করতে হয়। আর ব্লেডের সামনে একটা আরেকটা দেখা যাচ্ছে না, স্ট্যান্ড। ব্লেডের সামনে ব্লেড যে লেখা আছে লম্বা করে একেবারে, এটা হচ্ছে তোমার ব্লেড গার্ড। এটার নাম হচ্ছে ব্লেড গার্ড। গার্ডের নিচে তোমার আরেকটা ডিভাইস থাকে, এটা তোমার হচ্ছে বাঁকানো। হ্যাঁ, কাজ বলবো, সমস্যা নেই। ব্লেড গার্ড আর ব্লাডের নিচে, ব্লেড গার্ডের নিচে তোমার আরেকটা ডিভাইস থাকে একটু বাঁকানো, যেটা তোমার হচ্ছে আপ এন্ড ডাউন মুভমেন্ট করে, অর্থাৎ তোমার হচ্ছে ব্লেড গার্ডকে মুভমেন্ট করায়। এটার কাজ হচ্ছে, তুমি লেটা দেখতে পাচ্ছ এই জায়গায়, আমাদের লেটা কোথায় থাকে, লেটা থাকে তোমার হচ্ছে বেস প্লেটের উপরে, এবং হচ্ছে তোমার এই ব্লেড গার্ড যেটা, এটা তোমার দিয়ে তোমার এই লেটাকে প্রেসার দেওয়া হয়। দেখা যাচ্ছে না? অর্থাৎ তোমার হচ্ছে ব্লেড ফেব্রিক লেটাকে কমপ্লিটলি অ্যাটাচ করার জন্য বা ধরার জন্য বা ক্যাচ করার জন্য তোমার হচ্ছে এই ব্লেড গার্ড এবং হচ্ছে তোমার বেস প্লেট। ফেব্রিকটা কোথায় থাকতেছে, ফেব্রিক লেটা বেস প্লেটের উপরে এবং হচ্ছে ব্লেড গার্ডের নিচে, যাতে তোমার হচ্ছে ফেব্রিকটা মুভমেন্ট না করতে পারে। বুঝতে পারছো? আর হ্যান্ডেল দিয়ে তো আমরা হচ্ছে ব্লেডটা মুভমেন্ট করাবো, যে হ্যান্ডেল লেখা আছে না কালো করে, দেখতে পাচ্ছ তো মনে হয়। এই হ্যান্ডেল দিয়ে তোমার হচ্ছে ব্লেডকে মুভমেন্ট করানো হবে, এটা হচ্ছে ম্যানুয়ালি ফোর্স। আর ব্লেডটা মুভমেন্ট হবে কিসের সাহায্যে, ম্যানুয়াল ফোর্সে। ব্লেডটা মুভমেন্ট করবে তোমার, ব্লেড অ্যাকশন হবে তোমার হচ্ছে মোটরের ফোর্সে। ব্লেডটা মুভমেন্ট করবে মোটরের ফোর্স মানে ইলেকট্রিসিটির ফোর্স, আর ব্লেডটা মুভমেন্ট করবে তোমার সরি নাইফ, এই ডিভাইসটা অর্থাৎ তোমার মেশিনটা মুভমেন্ট করবে তোমার হচ্ছে অপারেটরের ফোর্সে। অর্থাৎ এই স্টেট নাইফটা পুরো মেশিনটা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ম্যানুয়াল ফোর্সে, আর ব্লেডটা ফাংশন হবে তোমার হচ্ছে মোটরের সাহায্যে। এবং হচ্ছে ব্লেডের আরপিএম তোমার 3000 পর্যন্ত, অর্থাৎ তোমার হচ্ছে 1 মিনিটে এতবার রোটেশন বা তোমার আপ ডাউন করে। এবং ব্লেড যখন তোমার মুভমেন্ট করে তখন ব্লেড দেখাও যায় না ভালোভাবে, এত স্পিডে চলে। আর এই যে তোমার ব্লেড হ্যান্ডেলের নিচে ওই শার্পেনিং একটা ডিভাইস লেখা আছে না নিচের ইয়েতে ইমেজে, হ্যালো? জি স্যার। হ্যান্ডেলের নিচে হ্যাঁ শার্পেনিং একটা ডিভাইস আছে, এটা হচ্ছে তোমার গ্রিন্ডিং হুইল আছে একটা। গ্রিন্ডিং মানে তোমার কি, ঘর্ষণ। ওই গ্রিন্ডিং হুইলের মধ্যে একটা বেল্ট থাকে, বেল্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চামড়ার হয় বা লেদারের বেল্ট থাকে। এই বেল্টের সাথে তোমার হচ্ছে স্ট্রেট নাইফের ফ্রিকশন হয়। ফ্রিকশনটা আমরা তোমার ঠিক আছে রানিং ও কাটিং অবস্থা দিতে পারি, আবার তোমার এমনিতে দিতে পারি। ফ্রিকশনের ফলে হয় কি, তোমার হচ্ছে ফ্রিকশন হলে কি হয়, জিনিস শার্প হয় না, একটার সাথে আরেকটা যখন তোমার ফ্রিকশন হয় ঠিক আছে, ওটা শার্প হয়। তোমার ফ্রিকশন গ্রাইন্ডিং হুইল বা শার্পেনিং এর সাহায্যে তোমার হচ্ছে ব্লেডকে শার্প করা হয়। আর শার্প হলে কি হবে, কাটিং অ্যাকুরেসি বাড়বে এবং কাটিং স্পিড বাড়বে। অর্থাৎ এই ব্লেডকে শার্প করার জন্য আমার একটা গ্রাইন্ডিং হুইল থাকে, গ্রাইন্ডিং হুইলের সাথে তোমার হচ্ছে ফ্রিকশন হয়, ফ্রিকশন হলে তোমার দেখা যায় ব্লেড শার্প হয়। আর আমরা তো নিজেরাও বাসা বাড়িতে তোমার হচ্ছে যখন আমাদের ব্যবহৃত দা বটি যখন তোমার শার্প কমে যায় বা দাঁড় যখন কমে যায়, হয়তো তোমার হচ্ছে যারা তোমার এরকম গ্রাইন্ডিং হুইল নিয়ে মানুষ লোকজন তোমার যায়, যারা তোমার দেখা যায় এগুলো দাঁড় দেয় বা শার্প করে, অথবা তোমার হচ্ছে বালুর সাথে আমরা ফ্রিকশন করি, তাই না? তাহলে দেখা যায় তোমার হচ্ছে শার্প হয়ে যায়। এই হচ্ছে আমার মেশিন টুলস বা পার্টস। এটা যদি ভালোভাবে বুঝো তাহলে তুমি ই করতে পারবা। আর ব্লেডের ডাইমেনশনটা একটু লিখো। ব্লেডের ডাইমেনশন তোমার হচ্ছে লেন্থ হচ্ছে 10 থেকে 33 সেন্টিমিটার, তবে একটু বেশিও কম বেশি হতে পারে। আর থিকনেস 1.5 মিলিমিটার পর্যন্ত থিকনেস, হ্যাঁ। আর প্রস্থ তোমার হচ্ছে 1.5 সেন্টিমিটার পর্যন্ত আর কি। এই হচ্ছে ব্লেডের। আর ব্লেডের এজ বা প্রান্তটা বিভিন্ন রকম হতে পারে, প্লেন বা স্ট্রেট এজ, ওয়েভ এজ, তারপরে স, স্ক্যাটার্ড। দেখা যাচ্ছে না নিচে? এগুলো হচ্ছে ব্লেডের এজ।
এখন প্রশ্ন হতে পারে যে আমরা ফেব্রিকের জন্য কোনটা ব্যবহার করব। ফেব্রিকের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্লেন বা স্ট্রেট এজ, অর্থাৎ তোমার একদম স্মুথ, বুঝতে পারছো? জি আর স্যার। এই স্ট্রেট নাইফ আমাদের হচ্ছে প্লাস্টিক কাটিং এর জন্য বা অন্যান্য ম্যাটেরিয়াল কাটিং এর জন্য ব্যবহার করা হয়। তখন তোমার হচ্ছে এই বিভিন্ন ধরনের এজ ব্যবহার। আর মোটা ফেব্রিক কাটিং করার জন্য অনেক সময় তোমার হচ্ছে এই ওয়েভ এজ ব্যবহার করি আমরা। অনেক মোটা টোটা ফেব্রিক কাটিং করার জন্য ওয়েভ এজ বা ওই যে অন্যান্য যে এজ গুলো আছে ওইসব প্লেটও ব্যবহার করা হয়। নর্মালি যে সকল ফেব্রিক আমরা ব্যবহার করি এগুলো সবগুলো স্ট্রেট এজ বা প্লেন এজই ব্যবহার করা হয়। প্লেন এজে ব্লেড ব্যবহার করা হয়। শুনতেছো? জি স্যার বুঝছি। জি স্যার। এই যে এই জায়গায় একটা ইয়ে আছে, স্ট্রেট নাইফ এবং হচ্ছে বললাম যে রাউন্ড নাইফ, দুটো সেম, দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। এই পাওয়ার সিস্টেম, দুইটারই মোটর আছে, হ্যান্ডেল আছে দুইটারই, দুইটার মধ্যে শার্পেনিং ডিভাইস আছে, দুইটা কাটিং ব্লেড, একটা হচ্ছে স্ট্রেট একটা হচ্ছে রাউন্ড। হ্যাঁ, ব্লেড গার্ড দুইটাতে আছে। হ্যালো, বেস প্লেট দুইটাতে থাকবে, বুঝেছে? দুইটা সেম, সেম বলতে অপারেশন বা তোমার হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই সেম, শুধু তোমার হচ্ছে ব্লেডের স্ট্রাকচারটা ভিন্ন। স্যার রাউন্ড ব্লেডটাতে তো রাউন্ড মানে ব্লেডটা রাউন্ড হয়ে মানে ঘুরতে থাকে, কিন্তু স্ট্রেট ব্লেডে এটা কিভাবে ঘুরে, মানে উপর নিচে হয় নাকি অন্য কোনো? হ্যাঁ, মুভমেন্ট করে, রেসিপ্রোকেটিং। স্ট্রেট নাইফ হচ্ছে তোমার ব্লেডটা তোমার হচ্ছে মুভমেন্ট করে উপরে নিচে, আপ এন্ড ডাউন। আর রাউন্ড নাইফ হচ্ছে তোমার ক্লকওয়াইজ ঘুরবে। এগুলো তো স্যার বললামই। একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, কি কথা? স্যার এই স্ট্রেট নাইফ যেটা উপরে নিচে ঘুরে, স্যার উপরে ঘুরলে তখন স্যার ফেব্রিকটা মানে উপরে উঠে যাওয়ার মতো অবস্থা হয় না? না না না, যে কম্প্যাক্ট করে রাখা হয়েছে না, এই দেখো না তোমার ই করে দেওয়া হয়েছে ফেব্রিক আটকানো আসার জন্য। হ্যাঁ হ্যাঁ, নাইফ গার্ড দিয়ে আমরা তো আটকে রাখতেছি। হ্যালো, জি স্যার, জি স্যার বুঝতে পারছি। বেস প্লেট এবং হচ্ছে নাইফ গার্ড দিয়ে ফেব্রিকটাকে কম্প্যাক্ট করে রাখা হয়েছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি, মানে একটু চাপের মতো করে রাখা হয়েছে। একবার একটু না, পুরোপুরি চাপ, একদম টাইট কম্প্যাক্ট করে রাখা হয়েছে, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। একটা ভিডিও দেখো যে শার্পেনিং কিভাবে করে, কিভাবে করে। এই শার্প করতেছে, দেখছো না? জি স্যার দেখা যাচ্ছে। হ্যালো, এই যে বেস প্লেটের উপরে রাখছে না ফেব্রিক প্লেটটা? জি স্যার। ওই যে গ্রিন্ডিং হুইলের সাথে, ঠিক আছে, ফ্রিকশন করার জন্য এরকম করে আর কি। আর অপারেটর একটা গ্লাভস পরছে, দেখছো? জি স্যার। এটা হচ্ছে তোমার ওই অ্যালুমিনিয়াম টাইপের মেটাল, এটা কোনো ই না, প্লাস্টিক না, এর জালে এর মতো, তোমার হচ্ছে নেটের মতো। হ্যাঁ, এটা তোমার হচ্ছে ব্লেডের সাথে কন্টাক্ট হলেও কাটবে না। তোমার যদি ব্লেডের সাথে তুমি কন্টাক্ট করে রাখো এটা কাটবে না। এবং হচ্ছে কাটিং করার সময় অবশ্যই আমাকে সেফটি গ্লাভস পরেই কাটিং করতে হবে, তা না হলে যদি তুমি সেফটি গ্লাভস না পরো, অ্যাক্সিডেন্ট হলে কিন্তু তোমার হাত একেবারে দ্বিখণ্ডিত হয়ে যাবে। শুনতেছো? জি স্যার। তখন কি হবে, তোমার হাত দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই জন্য তোমার নিজের সেফটির জন্যই ওয়ার্কারদের অবশ্যই এই গ্লাভস পরা উচিত। অনেক সময় দেখবা বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে পরে না, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে কিন্তু তোমার হচ্ছে তখন কিন্তু লাগে বা অনেকের তোমার এগুলোর প্রতি ইচ্ছা থাকে না, এই জন্য তোমার দেখা যায় অ্যাক্সিডেন্ট ঘটেও। আর কাটিং প্রসিডিউরটা তো বুঝলাই, যে আমাদের হচ্ছে ফেব্রিক স্প্রেড করার পরে মার্কার যেহেতু উপরে রাখা হয়, হ্যাঁ হ্যাঁ, ফেব্রিক স্প্রেড করার পরে মার্কার যেহেতু তোমার হচ্ছে তার উপরে রাখা হয়, তো আমাদের হচ্ছে স্প্রেডিং টেবিলের কাটিং টেবিলের এক প্রান্তে তোমার এই কাটিং নাইফটা রাখতে হবে। তারপরে তোমার হচ্ছে এই ফেব্রিক লেটা বেস প্লেটের উপর রেখে আমার প্রথম যে প্যাটার্নটা আছে
ঠিক প্যাটার্নের ডিরেকশন বরাবর ব্লেডকে তোমার মুভমেন্ট করাতে হবে। এভাবে একটার পর একটা তুমি পিস কাটিং করবা। বুঝতে পারছো? জি স্যার হ্যালো, এখন হচ্ছে আমরা বললামই তো যে আমার হচ্ছে ফোর্সটা তোমার দুই প্রকার, একটা হচ্ছে মোটর পাওয়ার ড্রাইভ দ্য রিসিপ্রোকেটিং ব্লেড এন্ড অপারেটর পাওয়ার ড্রাইভস দ্য নাইফ থ্রু দ্য লে। এই হচ্ছে জিনিস। আর অ্যাডভান্টেজ তো অনেক অ্যাডভান্টেজ, কারণ হচ্ছে স্ট্রেট নাইফ ক্ষেত্রে ব্লেডটা হচ্ছে মুভেবল আর ফেব্রিক লেট হচ্ছে ফিক্সড। এর জন্য আমার হচ্ছে আমি যে কোনো লে থেকে তোমার যে ফেব্রিক কাটিং করতে পারি, এবং হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে ফেব্রিক কাটিং করা যায়, যে কোনো অ্যাঙ্গেলেই ফেব্রিক কাটিং করা যায়। এবং হচ্ছে অধিক সংখ্যক বা ঠিক আছে অধিক সংখ্যক পিস বা হায়ার ফেব্রিক লে হাইট সমন্বিত তোমার কাটিং করা যায়। অর্থাৎ ওই অন্যান্য যে মেশিন গুলো আছে তার চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক কাটিং করা যায় তোমার হচ্ছে স্ট্রেট নাইফে, যেটা তোমার রাউন্ড নাইফ বা ব্যান্ড নাইফের ক্ষেত্রে পসিবল না। এবং সব ধরনের প্যাটার্ন পিসি কাটিং করা সম্ভব, সব ধরনের প্যাটার্ন পিসি কাটিং করা সম্ভব, এবং ব্লেডের স্পিডও বেশি, ব্লেডের কাটিং স্পিডও বেশি। শুনতেছো? এর জন্য হচ্ছে কি আমার তোমার হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। একটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করতে অ্যাডভান্টেজ বেশি থাকলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই না? তোমার অ্যাডভান্টেজের পরিমাণ বেশি বলেই তোমার এটা বেশি ব্যবহৃত হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবণতা থাকে বা হতে পারে যদি আমরা ওই সেফটি গ্লাভস ব্যবহার না করি। আর ব্লেড ডিফ্লেকশন হয়, কারণ এই ব্লেডের ওজন মোটামুটি 10 থেকে 15 কেজি। তো 10 কেজি একটা জিনিস মুভমেন্ট করাটা কিন্তু খুব সহজ না। আবার প্লাই এর যে হাইট এটাও কিন্তু অনেক বড়, একসাথে তোমার দেখা যায় 120 পিস, 150 পিস, 200 পিস। হ্যাঁ, তো এতগুলা পিস একসাথে কাটিং করা, তো ওইটার মধ্যে দিয়ে তোমার ব্লেড কে অ্যাকুরেট ওয়েতে মুভমেন্ট করাটা এটা কিন্তু একেবারে সহজ জিনিস না। বুঝতে পারছো? হ্যালো, এই জন্য তোমার হচ্ছে তোমার যদি এক্সপেরিয়েন্সড কাটারম্যান না হয় তাহলে তোমার হচ্ছে ব্লেড ডিফ্লেকশন হবে। ব্লেড ডিফ্লেকশন বলতে মার্কারের মধ্যে যেভাবে তোমার প্যাটার্ন গুলো ইনস্ক্রাইব করা আছে ওই ইনস্ক্রিপ্ট ওই ডিরেকশন বরাবর বা ওই লাইন বরাবর ব্লেডটা যদি না যেয়ে তোমার হয়তো ফেব্রিকের প্যাটার্নের ভিতরে ঢুকে যায় বা তোমার হচ্ছে বাইরে চলে যায়, অর্থাৎ লাইন থেকে যদি সে ডিসপ্লেস হয়ে যায়, এটা হচ্ছে ব্লেড ডিফ্লেকশন। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। অর্থাৎ যদি লাইন থেকে ব্লেড ডিসপ্লেস হয়ে তোমার ভিতরে চলে যায় তাহলে প্যাটার্নের ডাইমেনশন কমে যাবে। আন্ডারস্ট্যান্ড? প্যাটার্নের ডাইমেনশন কমে যাবে। আবার যদি তোমার দেখা যায় বাইরে চলে যায় তাহলে তোমার কি হবে, পরের প্যাটার্নকে সাথে যে অ্যাডজাসেন্ট যে প্যাটার্ন আছে বা অ্যাডজাসেন্ট যে পিস আছে ওটার মধ্যে অ্যাটাচ করতে পারে, তাই না? হ্যালো, কারণ একটার সাথে একটা প্রায় কানেক্টেড, সামান্য পরিমাণে একটু গ্যাপ থাকে। এখন যদি তোমাদের যে ডিসপ্লেসমেন্ট বেশি হয়ে যায় তখন যদি বাইরের দিকে ডিসপ্লেস হয় তাহলে সে পাশের প্যাটার্নকে অ্যাটাক করবে, তখন পাশের প্যাটার্নের আবার তোমার হচ্ছে ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ডিফ্লেকশন যাতে কোনোভাবে না হয় এটা তোমার এনশিওর করতে হবে। এই ডিফ্লেকশন হওয়ার সম্ভাবনা থাকে। আর ব্লেডের প্রাইস এই স্ট্রেট নাইফের প্রাইস 15 থেকে 30,000 টাকার মধ্যে। কেউ যদি তোমার ইন্ডাস্ট্রি দিতে চাও বা নিজে অনেকে ছোটখাটো বিজনেস করতে চায়, ঠিক আছে, তখন তোমার কিনতে হতে পারে। এগুলো তোমার বিভিন্ন ব্র্যান্ডের আছে, জাপানিজ ব্র্যান্ড, চাইনিজ ব্র্যান্ড, তারপরে ইংল্যান্ডের আছে, জার্মানির আছে। তবে জাপানির জিনিসগুলোর দাম সবসময় বেশি। আবার চায়নারা সবই তোমার তৈরি করে কম দাম বেশি দাম। হ্যাঁ, কম দামের আছে, বেশি দামের আছে। এই তো মোটামুটি যা আছে স্টিক নাইফ সম্বন্ধে আলোচনা করলাম। আর রাউন্ড নাইফ তো একই জিনিস, শুধু রাউন্ড নাইফের ক্ষেত্রে কম সংখ্যক পিস কাটিং করা যায়, বাকিগুলো প্রায় সব একই রকম প্রসেস। বুঝছো? হ্যালো, তাহলে আমাদের হচ্ছে রাউন্ড নাইফের একটু এটা দেখাই, ভিডিওটা দেখাই, তাহলে বুঝবা। সবই তোমার হচ্ছে স্ট্রেট নাইফ, রাউন্ড নাইফ, আর বাকিগুলো তোমরা একটু পরে আসবা। হুম, দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। এটাও ফেব্রিক লেটটা তোমার হচ্ছে বেস প্লেটের মধ্যে রেখে তারপরে কাটিং করে। হ্যাঁ, আর রাউন্ড নাইফটা একটু ছোট আর কি, মেশিনটার সাইজই তোমার হচ্ছে ছোট স্ট্রেট নাইফের চেয়ে। দেখা যাচ্ছে না যে স্ট্রেট নাইফটা কত বড় না? হ্যালো, জি স্যার। কিন্তু রাউন্ড নাইফের পুরো শেপটাই ছোট। এখন প্রশ্ন হতে পারে তাহলে আমাদের স্ট্রেট নাইফ, রাউন্ড নাইফ এগুলো তো দরকার কি? তোমার এক একটার উপযোগিতা এক এক রকম।
বুঝছো? দেখা যায় তোমার যদি ছোট লে হয় তাহলে আমাদের স্টেট নেবের চেয়ে রাউন্ড নাইফটাই ব্যবহার করা সহজ, এবং দেখা যায় স্পিডও বেশি বা অ্যাকুরেসিও বেশি। কারণ তোমার এই মেশিনটার ওয়েট যেহেতু কম, তাহলে তোমার মুভমেন্ট কোনো সহজ হবে না, কারণ এটার ওয়েট জি তোমার স্যার। দেখা যায় 5 থেকে 10 কেজির মধ্যে, আর ওটা তোমার হচ্ছে 15 কেজি। তো একটা 15 কেজির জিনিস তোমার মুভমেন্ট করানো তো ডিফিকাল্ট, যখন তোমার 20-25 পিস থাকবে, তাই না? এই জন্য তোমার জি হচ্ছে স্যার। অল্প সংখ্যক থাকলে, যদি তোমার ব্লেডের সাইজ ওয়েট সবই কম, তাহলে আমার কাটিং অ্যাকুরেসি তোমার রাউন্ড টাইপ দিয়ে হবে। এই জন্যই তোমার হচ্ছে কোম্পানিগুলা বিভিন্ন মডেলের বিভিন্ন শেপের কাটিং ডিভাইস তৈরি করে। স্যার হুম স্যার রাউন্ড নাইফ কি স্যার বড় হইতে পারে না স্যার, মানে বড় বানাতে? উম, বড় বানাতে পারে বলতে তোমার এখন পর্যন্ত তো 20 সেন্টিমিটারের বেশি তো বানায় নাই, বা জি স্যার। হয়তো তোমার ডিসঅ্যাডভান্টেজ বেশি বড় বানাতে গেলে, বুঝতে পারছো? জি স্যার। জি আর স্যার। এগুলা তোমার হচ্ছে, আমি বলি যে মেশিন ডেভেলপমেন্ট এটা পুরোটা করে তোমার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা। যদিও তোমার টেক্সটাইলের মেশিনারিজ, কিন্তু তোমার এই সকল মেশিন, হ্যাঁ, তোমার একেবারে জি স্যার। কাটিং থেকে আমাদের সুইং সেকশন, স্পিনিং সেকশন থেকে শুরু করে একেবারে অ্যাপারেল সেকশন, যত মেশিন আছে এগুলো বেসিক্যালি ডেভেলপ করে এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের লোকজন। ওরা এগুলোর কাছে সবসময় চেষ্টা করে যে যত আপডেট বা যত হায়ার প্রোডাক্টিভিটি মেশিন তৈরি করার জন্য। যদি তোমার পসিবল হতো তাহলে আমার মনে হয় যে তৈরি করতো আর কি, বুঝতে পারছো? স্যার এগুলো কি প্রত্যেকটা নির্দিষ্ট সাইজের হয়ে থাকে না স্যার? মানে স্যার হ্যাঁ, একটা সাইজের থেকে নির্দিষ্ট, বড় বা ছোট হয় না? না একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে। তোমার যে স্ট্যান্ডার্ড সাইজের চেয়ে বেশি হয়ে গেলে তোমার ডিসঅ্যাডভান্টেজ বেশি হবে, দেখা যায় তখন তোমার উপকারের চেয়ে অপকারিতা বেশি হবে। যেমন তোমার হচ্ছে এই লক স্টিচ মেশিন যেটা আমার থাকে, হ্যাঁ, লক স্টিচ মেশিনে কি হয়, আমার একটা ববিন থাকে। সুইং মেশিনের ক্ষেত্রে আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত মেশিন দেখছো না, ববিন থাকে যে। জি স্যার। জি স্যার। জি স্যার। আমাদের যে প্লেন মেশিন গুলা লক স্টিচ মেশিন, ওইটার মধ্যে তো তোমার ববিন থাকে, তো ববিন গুলা কিন্তু আমরা এখনো রিপ্লেস করতে পারি নাই লক স্টিচের ক্ষেত্রে। কিন্তু তোমার এটা কিন্তু তোমার ববিন থাকে, হ্যাঁ। তো যদি আমরা ওই সরাসরি তোমার হচ্ছে ওই থ্রেড গুলো ইউজ করতে পারি কোনগুলা, ওরকম যদি হতো তাহলে আমার লক স্টিচের প্রোডাক্টিভিটি আরো অনেক বাড়তো। আমার এই লক স্টিচ মেশিনের এসপিএম অর্থাৎ তোমার 1 মিনিটে 5000 স্টিচ দিতে পারে, 5000 থেকে 5500। আর চেন স্টিচে তোমার 1 মিনিটে 9000 স্টিচ দিতে পারে। এই স্টিচ কম হওয়ার কি মেন কারণ কি? মেন কারণ হচ্ছে তোমার এই ববিন অন্যতম ববিন। একটা কারণ। অন্যতম জি একটা স্যার। কারণ হচ্ছে তোমার ববিনে অল্পতে শেষ হয়ে যায় এবং ডিসপ্লেস করতে হয়। তো এইসব জিনিসগুলা মেশিন ডেভেলপমেন্ট জিনিসগুলা আলটিমেটলি মেকানিক্যাল সেকশন লোকজনই চেষ্টা করে ডেভেলপমেন্ট করার জন্য। যখন তোমার ওরা জিনিসটা আর সুইটেবল হবে তখন করবে। আর তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যদি পারলে করলো, হ্যাঁ। জি স্যার। তো হচ্ছে এখন অ্যাপারেলে যারা আছে একটু লিভ করো, ওয়েটের অ্যাটেন্ডেন্সটাকে নেই, হ্যাঁ। জি স্যার।